আসসালামু আলাইকুম, গ্রিটিংস এভরিওয়ান, ওয়েলকাম টু বিসিএস ফ্রন্টার্স। এবং আজকে হচ্ছে শুক্রবার, আমরা পড়বো হচ্ছে ডেইলি স্টার। তো আপনারা একটা কলাম দেখতে পাচ্ছেন যে ইউএসের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বলছে যে ফ্রি ইলেকশন ক্লাইমেট রিমেন্স হচ্ছে ফ্রাজাইল। এই ফ্রাজাইল মানে হচ্ছে নড়বড়ে, যে নির্বাচন পূর্ব যে আবহাওয়া, ক্লাইমেট মানে হচ্ছে আবহাওয়া, এটি হচ্ছে নড়বড়ে। তার মানে হচ্ছে আমরা হচ্ছে এখনও নির্বাচনের জন্য প্রস্তুত না। দ্য ইলেকশন কমিশন হ্যাজ ইন্ট্রোডিউসড রিফর্মস টু বুস্ট ভোটার পার্টিসিপেশন। যে ভোটারদের যে আগ্রহ নির্বাচনে, সেটি বাড়ানোর জন্য নির্বাচন কমিশন কিছু সংস্কার হচ্ছে এনেছে। এবং সবচেয়ে বড় সংস্কারটি হচ্ছে পোস্টাল যে ব্যালটে বিদেশিরা কিন্তু হচ্ছে এই বছর ভোট দিতে পারবে। তো এই ছিল হচ্ছে তথ্য। এরপর আরও একটি কলাম দেখতে পাচ্ছেন যে বিএনপি অ্যালাইজ আপসেট ওভার ডিলে ইন সিট শেয়ারিং। শেয়ারিং মানে হচ্ছে ভাগাভাগি, যে সিটগুলো কীভাবে ভাগাভাগি হবে এই নিয়ে বিএনপি নিজেদের মধ্যে হচ্ছে মনোমালিন্য চলছে। তো আপনারা জানেন যে 237টি হচ্ছে আসনে হচ্ছে বিএনপি প্রার্থী মনোনয়ন দিয়েছে, 63 স্টিল হচ্ছে আনডিসাইডেড টিকেটস। এবং এই জায়গাগুলোতে কাদেরকে মনোনয়ন দিবে এই বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হচ্ছে হয়নি। তো এই ছিল প্রথম পাতার খবর। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও একটি কলাম, সেটি হচ্ছে ডক্টর কামাল হোসেন অপিনিয়ন দিচ্ছে যে ডোন্ট ব্লেম চার্টার অ্যালোন ফর ডেমোক্রেটিক ডেফিসিট। তো ডক্টর কামাল হোসেন, যিনি আমাদের স্বাধীনতার পরবর্তী যে গণফোরাম তার সভাপতি ছিলেন, এবং তিনি বলছেন ইট ইজ রং টু ব্লেম দ্য কনস্টিটিউশন অ্যালোন ফর গভর্নমেন্টস অথরিটেরিয়ান অ্যাটিটিউড। যে সরকারের যে স্বৈরাচারী মনোভাব, এটার জন্য সংবিধানকে যে আমরা দোষ দিচ্ছি, এটি আসলে ঠিক হচ্ছে না। আমাদের যে ল্যাক অফ ডেমোক্রেসি, এর জন্য প্রধান যে বিষয়টি প্রায়োরিটি পাওয়া দরকার, সেটি হচ্ছে পলিটিক্যাল যে পার্টির যে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এখানে বেশি প্রাধান্য পাওয়া উচিত। তো এটা সত্যি কথা, রাজনৈতিক দলগুলো যদি চায় যে জনকল্যাণমুখী রাজনীতি করবে, তবে কিন্তু দেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো। তো এখানে আরেকটি কলম আছে, সেটি হচ্ছে রেফারেন্ডাম মাস্ট বি হেল্ড অন ইলেকশন ডে। এটি বলেছেন ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। এই গণভোট হচ্ছে অবশ্যই ইলেকশনের দিন হতে হবে। আর জামাত বলছে যে এটা ইলেকশনের আগে হবে, এনসিপি বলছে আগে হবে। তো এই নিয়ে হচ্ছে রাজনৈতিক দলগুলো হচ্ছে ডিফারেন্ট হচ্ছে স্ট্যান্স হচ্ছে নিয়েছে। তো এই বিষয়টি দ্রুত সমাধান হওয়া জরুরি। তারপর এখানে একটা কলাম দেখতে পাচ্ছি, এটি বলছে যে ডক্টর শফিকুর রহমান, যিনি জামায়াতের বর্তমান আমির, উই আর ফাইটিং ফর এক্সপেট্রিয়েট রাইটস টু ভোট। তো আমরা হচ্ছে এক্সপেট্রিয়েট মিন হচ্ছে এ পার্সন হু লিভ আউটসাইড দ্য কান্ট্রি, তার মানে হচ্ছে প্রবাসীদেরকে বোঝাচ্ছে। এবং তাদের যে ভোটের অধিকার, সেটার জন্য জামাত হচ্ছে লড়াই করছে, তিনি সেটি বলছেন। তো এই ছিল হচ্ছে তথ্য। আমরা একটু দেখি এখানে আর কি আছে। তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের এইম হচ্ছে 100টি হচ্ছে লাইক হবে এই ভিডিওতে। তো আমরা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ কলাম, এডিটোরিয়াল কলামটি পড়ব। এটি লিখেছেন হচ্ছে মাহফুজ আনাম। তিনি বলছেন ফুড ভোটার্স ব্যাক অ্যাট দ্য সেন্টার অফ আওয়ার পলিটিক্স। ভোটার্স মানে হচ্ছে যারা ভোট দিবে, ভোটাররা, তাদেরকে হচ্ছে আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে। নো কম্প্রোমাইজ অন হোল্ডিং দ্য ইলেকশন অন টাইম। আপনার আমাদের নির্বাচন যেদিন হচ্ছে যে রোডম্যাপ ঘোষণা করেছে, ওই দিনে হচ্ছে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, আদারওয়াইজ হচ্ছে গণতন্ত্র কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে। তো যেটা হয়েছে 2024-এর 8ই আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তখন আপনারা জানেন যে সরকার কিছু সংস্কার কমিটি হচ্ছে তৈরি করে। এবং এই সংস্কার কমিটির জাতীয় ঐকমত্য কমিশন হচ্ছে অনেক এনার্জি রিসোর্সেস হ্যাভ বিন স্পেন্ট ইন ব্রিঙ্গিং ভ্যারিয়াস পলিটিক্যাল পার্টিস টুগেদার। তারা রাজনৈতিক দলগুলোকে কিন্তু হচ্ছে একত্র করার জন্য অনেক এফোর্ট দিয়েছে। এবং এই হচ্ছে এটার মেইন উদ্দেশ্য ছিল তাদেরকে একটি হচ্ছে আপনার গঠনমূলক ডিসকাশনের মধ্যে দিয়ে কিছু বিষয় হচ্ছে ঐকমত্যে হচ্ছে নিয়ে আসা। এবং কনসেনসাস মানে হচ্ছে ঐকমত্য। তো ন্যাশনাল কনসেনসাস কমিশন হচ্ছে এই বিষয়টি নিয়ে কাজ করেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ভোটারদেরকে আসলে যতটুকু প্রায়োরিটি দেওয়া উচিত ততটুকু দেওয়া হয়েছে কিনা এই বিষয়ে তিনি বলছেন। তো রিসেন্টলি আপনার হচ্ছে নিউ ইয়র্কে ইলেকশন হয়েছে, এবং তিনি বলছেন যে মাউন্টেন ইলেকশন অ্যাজ মেয়র অফ নিউ ইয়র্ক সিটি প্রুভস দ্য সুপ্রিমেসি অফ
অফ দ্য উইল অফ ভোটার্স, যে ভোটারদের ইচ্ছায় যে সব কিছু, এটা কিন্তু নিউ ইয়র্কের ইলেকশনে মামদানি জিতে দেখিয়েছেন। তো বলছে যে হি ওয়াজ সাপোর্টেড বাই পিপলস পাওয়ার, জনগণের শক্তি, হুইচ ইজ দ্য পাওয়ার ডেমোক্রেসি ইজ সাপোজ টু রিকগনাইজ। এই জনগণের শক্তিটাই প্রধান শক্তি, এবং গণতন্ত্র আসলে সেটাকেই রিকগনাইজ করে থাকে। তো এই যে ইলেকশন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে এটা আমাদের যে বিশ্বাসটা, এটা নতুন করে আনছে। যদিও এই ইলেকশনটাকে আমাদের রাজনৈতিক যে সামনের যে নির্বাচন, সেটার সাথে তুলনা করা যাবে না, তবে এই যে 16 বছর পর ইট ইজ সিমিলার মোমেন্ট ফর আস ইন টার্মস অফ রিটার্নিং ডেমোক্রেসি। আমরা যে 16 বছর পর যে গণতন্ত্রে ফিরে যাচ্ছি, এটি কিন্তু আমাদের জন্য অনেক আনন্দের এবং ভালো লাগার খবর। দের ইজ এ ল্যাক অফ ট্রাস্ট বিটুইন পলিটিক্যাল পার্টিস, যে পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে পারছে না, যার কারণে যে রেফারেন্ডাম কবে হবে এই বিষয়টা নিয়ে একটা ডিফারেন্স স্ট্যান্স ক্রিয়েট হয়েছে। এটা এবং স্বাভাবিক। তিনি বলছেন যে দ্য রিজন ইজ সিম্পল, ল্যাক অফ ট্রাস্ট ইন বিএনপি's প্রমিসেস, ইট ইজ ট্রু ফর অল আদার পার্টিস অ্যাজ ওয়েল। তার কারণ যে আমরা যে আমাদের দেশে নির্বাচনের পরে যারা জয়ী হবে, তারা যে আসলে সবার যে অপিনিয়ন, সেটাকে সম্মান দেখাবে এবং সেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্টেশনে নেবে, এটা আসলে বলা মুশকিল। তারপরে দেখা যাক আলটিমেটলি কী হয়। এই আপনার এডিটোরিয়াল কলামের ইনফো। তো সবচেয়ে বড় বিষয় যে জনগণকেই আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণই কিন্তু সকল ক্ষমতার মালিক। তো এক্ষেত্রে আপনাকে জনগণকে রেখে আপনি কিন্তু কিছু চিন্তা করতে পারবেন না। একসময় দেখা যেত যে আমরা পেশি শক্তির মাধ্যমে কিন্তু অনেকেই জিতে আসার চেষ্টা করেছে, কিন্তু এখন কিন্তু সব কিছু লাইভ হচ্ছে। তো এক জায়গায় কোনো সামান্য অসামঞ্জস্য দেখা দিলে সেটার প্রভাব কিন্তু অনেক জায়গায় পড়বে। সার্ভিলেন্স শব্দটি কোন পার্টস অফ স্পিচ একটু কমেন্ট সেকশন জানান। এটার আপনারা স্পেলিংটা ভালোভাবে দেখে নেবেন। আচ্ছা, এরপর আমরা একটু অপিনিয়ন কলামটি পড়ব। ওয়াই নিউক্লিয়ার ইন্টেলিজেন্স ইজ ভাইটাল ফর বাংলাদেশ। তো রিসেন্টলি একটা বিষয় খুব আলোচনা আসছে যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি লেট 2025 চালু হবে বলে আশা করা যায়, এবং এইখানে আমাদেরকে সহায়তা করেছে রাশিয়ার রোসাটম ইনস্টিটিউট সম্ভবত এই বিষয়ে আমাদেরকে সাহায্য করেছে, এবং এটি অবস্থিত ঈশ্বরদী, পাবনাতে। তো তিনি বলছেন যে এখন কিন্তু গ্লোবাল পাওয়ার কন্ট্রোল করছে যারা পারমাণবিক শক্তিধর কান্ট্রিগুলো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, এবং বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অবস্থান স্ট্র্যাটেজিক্যালি একটা সেন্সিটিভ জায়গার মধ্যে আমরা আছি, যেটা দুটি নিউক্লিয়ার আর্মড কান্ট্রি, ইন্ডিয়া এবং পাকিস্তান, এবং আমাদের পাশেই কিন্তু একটা আনস্টেবল কান্ট্রি আছে, সেটা মায়ানমার। তো এই যে শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই নিউক্লিয়ার ফিল্ডে আমাদের ইন্টেলিজেন্স ডেভেলপ করতে হবে, আমাদের পরিধি বাড়াতে হবে। এই বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন। তারপর আমরা দেখি, এখানে আমরা বিভিন্ন কলাম দেখতে পাচ্ছি যে আজকে 7 নভেম্বর 1975 সালের 7 নভেম্বর একটা বড় আন্দোলন হয়েছিল, এবং গত বছর 2024 সালের 5 আগস্ট, যেটা ন্যাশনাল রিভলিউশন ডে, এই দুটোর চাওয়া কিন্তু এক, যে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তারপরে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এটা এক্সটিংক্ট মানে বিলুপ্ত, এবং এটি এক্সটিংশন, এটা একটি নাউন। আপনারা জানেন যে TION থাকলে শব্দের শেষে সেটা নাউন হিসাবে বিবেচনা করা হয়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ডিসপ্লেসড শেল্টার ইজ ইন আনসেফ গাজা বিল্ডিংস। তো আসলে গাজায় কোনো কিছুই নিরাপদ না। 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে ইসরায়েল আবার অ্যাটাক করেছে, এবং এই বিষয়টি নিয়ে UN চিফ কিন্তু সরাসরি কথা বলেছে। তো সর্বশেষ এখানে একটি কলাম আছে, সেটি প্যারিস অ্যাকর্ড উইল ডিফিট দ্য ফসিল ফুয়েলস। ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি, অ্যান্ড প্যারিস অ্যাকর্ড মানে অ্যাগ্রিমেন্ট, ডিফিট মানে নির্মূল করবে। তো ফসিল ফুয়েলের ব্যবহার কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের জন্য ক্ষতিকর। আপনারা হয়তো জানেন যে এটাতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, এবং এটি কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো COP30 সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি COP30-তে প্রাধান্য পাবে, সেটা 1.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমানোর যে কথা ছিল পৃথিবীর, সেটি কিন্তু কোনোভাবেই সেখানে গুরুত্বপূর্ণ কোনো
আপনার অগ্রগতি দেখা যাচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তো আর ফসিল ফুয়েল হচ্ছে আপনার এই যে বিকল্প হিসাবে গ্রিন এনার্জিকে আপনার প্রথম আলোচনায় নিয়ে আসে হচ্ছে COP21-এ, যেটি হয়েছিল ফ্রান্সে, এবং এখানে গ্রিন এনার্জি ট্রানজিশন নিয়ে কথা বলা হয়েছে। তো যদিও এটি স্লো বা কন্ট্রাডিক্টরি, বাট হচ্ছে টাইমের সাথে সাথে মানুষ হচ্ছে আমরা পৃথিবী হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবে। তো COP30 সামিটটা হবে হচ্ছে ব্রাজিলের বেলেমে, এবং এর মধ্যে হচ্ছে আপনার এই যে পৃথিবীর যে যারা হচ্ছে কার্বন ইকোনমি নিয়ে কাজ করবে, সেটা হচ্ছে $2 ট্রিলিয়ন হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে পাবে। তো এইভাবেই মূলত হচ্ছে উন্নত বিশ্বগুলো হচ্ছে যে লেস ডেভেলপিং কান্ট্রিগুলোকে হচ্ছে অনুদান দিয়ে থাকে, যেন তারা কার্বন যে মিশন আছে সেটি হচ্ছে কন্ট্রোলে রাখে। তো এই ছিল আজকের হচ্ছে ডেইলি স্টার। তো যারা ভিডিওগুলো দেখেছেন তাদেরকে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা প্রয়োজনীয় তথ্যাবলী কিন্তু প্রথম আলোয় নিয়ে আসি। এখানে শুধুমাত্র আপনার ভোক্যাবসটা ইনহ্যান্স করার জন্য আমরা চেষ্টা করছি, আর পাশাপাশি হচ্ছে পার্টস অফ স্পিচের হচ্ছে ফিচার্সগুলোর দিকে আমরা একটু নজর দেবো। এই হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ধন্যবাদ সবাই।